আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে পরবর্তী পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা পড়ব উদ্ভিদ, প্রাণী এবং মানুষের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তাহলে চলো আজকে আমরা জানবো কিভাবে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা, আবার প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, আবার মানুষের উপর উদ্ভিদ এবং প্রাণী উভয়ের নির্ভরশীলতা সম্পর্কে জানবো। তাহলে দেখো এখানে একটা ফাঁকা স্থান দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের লিখতে হবে, তোমাদের সাজাতে হবে যে কার উপর কে ঠিক কীভাবে নির্ভর। বুঝতে পারছো? আচ্ছা, এই ছকটা সাজানোর আগে আমরা নিচে যে বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে আমরা আগে এই বিষয়গুলো জেনে নিই, তারপর খুব সহজেই আমরা ছকটা সাজাতে পারবো। তো ফার্স্টেই দেখো এখানে বলা হয়েছে যে বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণীও বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য কিসের উপর নির্ভরশীল? মানুষের উপর নির্ভরশীল। ফার্স্টে আমরা জানবো উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। সেটা কিভাবে? আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশই আসে কী থেকে বলো তো? উদ্ভিদ থেকে। এগুলো হলো ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। উদ্ভিদ কী করে? আমরা এর আগেই জেনেছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধও তৈরি হয়। মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র তৈরি উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। তাহলে দেখো কিভাবে মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে দেখো এখন আমরা কি বলতে পারি? আচ্ছা, তাহলে নিশ্চয়ই এখন তোমরা এখান থেকে ক্লুটা পেয়ে গিয়েছো যে আমরা এখন এখানে কি লিখতে পারি। একটু খেয়াল করো, এখানে যে ছকে কয়টা পার্ট দেওয়া আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে আমাদের 5টা পয়েন্ট লিখতে হবে। আমরা অলরেডি 5টা পয়েন্ট পেয়ে গিয়েছি। সেটা কি দেখো তো? আমরা পড়েছি যে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতায় আমরা কি পড়েছি দেখো। ফার্স্টে আমরা পড়েছি যে খাদ্য হিসেবে, তাই না? আচ্ছা, তো আমরা ফার্স্টে লিখতে পারি যে খাদ্য হিসেবে। তারপর দেখো আমরা লিখতে পারি শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে। কারণ কি? শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে উদ্ভিদ কী করছে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যে অক্সিজেন উৎপন্ন করছে ওইটাই কিন্তু প্রাণী বা মানুষ সেটা কি করছে? গ্রহণ করে বেঁচে থাকছে। তাহলে আমরা বলতে পারি যে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে, তারপর তোমার ওষুধ তৈরি করার ক্ষেত্রে, তারপর তোমার ঘরবাড়ি, আসবাবপত্র তৈরির ক্ষেত্রে। সো এই সব কিছুর ক্ষেত্রেই কিন্তু উদ্ভিদের উপর মানুষ নির্ভরশীল। নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। এখানে দেখো কি বলা হয়েছে? প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। এখন দেখো মানুষ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল। দেখো আমরা প্রতিদিনের, এখানেও আমরা লিখতে পারি সবার ফার্স্টে খাদ্য তৈরিতে। কেন? দেখো প্রতিদিনে আমরা যে খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম খেয়ে থাকি এগুলো কিন্তু আমরা প্রাণী থেকেই পেয়ে থাকি, তাই না? আচ্ছা, তারপরে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি, এগুলো আমরা প্রাণীর চামড়া, পশম এবং হাড় থেকে পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি যে খাদ্য হিসেবে মানুষ প্রাণীর উপর নির্ভরশীল। তারপর তোমার এই যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে, পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি এইসব তৈরিতেও মানুষ প্রাণীদের উপর নির্ভরশীল। তারপর দেখো প্রাণীর হাড়ের গুঁড়ো থেকে সার তৈরি করা হয়। তাহলে দেখো আমরা লিখতে পারি যে জমির সার তৈরিতে। এই সার মানুষ ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি কী করি? লালন পালন করে। এগুলো থেকে যেমন আমরা খাদ্য পাই তেমনি অর্থনৈতিকভাবে লাভবানও হয়ে থাকে। তাহলে দেখো মানুষ কী করতে পারে? তোমার এই প্রাণীর উপর নির্ভরশীল হয়ে মানুষ কী করতে পারে? অর্থনৈতিকভাবেও কী হতে পারে? লাভবান হতে পারে। তাহলে দেখো আমরা অনেকগুলো ক্লু পেয়েছি, তাই না? আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। আমরা যদি এই লাইনগুলো বা আমরা যদি এই টপিকগুলো না পড়তাম তাহলে কিন্তু তোমরা ক্লুগুলো খুঁজে পেতে না যে ক্লুগুলো আসলে কি হতে পারে। ওইখানে যে ছকটা সাজানো আছে সেই ছকে আসলে আমরা কি লিখব, এখানে কিন্তু অলরেডি সব কিছু দেওয়া আছে। ওকে, আচ্ছা আমরা একটু পড়ে নিই, তারপর সাজিয়ে তোমাদেরকে বিষয়টা দেখিয়ে দেবো। তো তারপর দেখো মানুষের উপর উদ্ভিদ এবং প্রাণীর নির্ভরশীলতা। এখন দেখো এতক্ষণ আমরা পড়েছি মানুষ কীভাবে উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। এখন আমরা পড়বো যে উদ্ভিদ এবং প্রাণী কীভাবে মানুষের উপর নির্ভরশীল। উদ্ভিদ এবং প্রাণী কিন্তু নানাভাবেই মানুষের উপর নির্ভরশীল। দেখো কিভাবে মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য কী করে? সরবরাহ করে, তাই না? বংশবৃদ্ধি এবং নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ এবং চিকিৎসা নিশ্চিত করে। মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল এবং বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। তারপর সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে। দেখো রোগ, আগাছা এবং প্রতিকূল আবহাওয়া থেকে উদ্ভিদকে কী করে? উদ্ভিদ এবং প্রাণীকে রক্ষা করে। বনায়নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি এবং উদ্ভিদ প্রজাতি টিকে থাকা কী করে? নিশ্চিত করে। তাহলে চলো এবার আমরা ছকে ফিরে যাই। ছকে আমরা খুব সুন্দর করে যেই বিষয়গুলো আমরা পড়েছি, এখানে প্রায় 5টা লাইনে
5টা পয়েন্টে হচ্ছে আমরা সেই বিষয়গুলো সাজিয়ে লিখব। তাহলে চলো আমরা একটু দেখে নিই। তো দেখো, ফার্স্টে আমরা উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতায় কী লিখব? খাদ্য হিসেবে ফল, সবজি ও শস্য গ্রহণ। 2 নম্বর পয়েন্টে লিখব শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ। 3 নম্বর পয়েন্টে লিখব ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরিতে কাঠ ব্যবহার। 4 নম্বর হচ্ছে ওষুধ তৈরি। 5 নম্বর হচ্ছে পোশাক তৈরি। আমরা কিন্তু অলরেডি আগেই পড়ে ফেলেছি, তাই না? তারপর দেখো, প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। খাদ্য হিসেবে কি করছে? মাছ, মাংস, ডিম গ্রহণ করছে কি থেকে? প্রাণী থেকে। তারপর পোশাক, ব্যাগ, জুতার জন্য পশুর চামড়া এবং পশম এবং হাড় ব্যবহার করা হয়। তারপর দেখো, হাড়ের গুঁড়া থেকে কী তৈরি করা হয়? সার তৈরি করা হয়। দুধ গ্রহণ, এই সব কিছুর জন্যই কিন্তু প্রাণীর উপর নির্ভরশীল। তারপর দেখো, মানুষের উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা কীভাবে? বংশবৃদ্ধি এবং উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধি এবং তাদের নিরাপত্তার জন্য তারা আশ্রয় তৈরি করে দিচ্ছে। তারপর হচ্ছে খাদ্য সরবরাহ করছে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ তৈরি করছে, চিকিৎসার ব্যবস্থা করছে এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যবস্থা করছে। দেখো, কার্বন ডাইঅক্সাইডের ব্যবস্থা মানে হচ্ছে আমরা কি ছাড়ি? আমাদের দেহে, মানুষের দেহে অটোমেটিক্যালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং আমরা সেই কার্বন ডাইঅক্সাইড ছাড়াই যেটা উদ্ভিদ কী করছে? গ্রহণ করে সে আবার অটোমেটিক্যালি আমাদেরকে কী দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে। যেটা উদ্ভিদ গ্রহণ করে বেঁচে থাকছে, আবার অটোমেটিক্যালি সে যে অক্সিজেন দিচ্ছে সেটা গ্রহণ করে আবার আমরা মানুষ এবং প্রাণী বেঁচে আছে। আশা করছি তোমরা এই পার্টগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। তো এই জিনিসটাকে আমরা একটু জানবো। জীবনের জন্য সকল জীবেরই কী প্রয়োজন বলতো? খাদ্য প্রয়োজন, কারণ আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য তো অবশ্যই প্রয়োজন। প্রাণী এবং উদ্ভিদ খাদ্যের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো প্রাণী ঘাস, লতা পাতা, ফল ইত্যাদি খেয়েই কিন্তু বেঁচে থাকে। আবার কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তাদেরকে কী বলে? খাদক। তাহলে দেখো, খাদক কাকে বলে? যে প্রাণী বা অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তাদেরকে বলা হয় খাদক। আর যে সকল জিনিস খাওয়া হয় বা যা খেয়ে প্রাণীর জীবন ধারণ করে তাকে কি বলে? খাদ্য বলে। আর যে সকল জিনিস হচ্ছে খাওয়া হয় বা যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে তাকে খাদ্য বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এখানে বলা হয়েছে যে খাদক এবং খাদ্য নির্বাচন করো। দেখো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একজন মানুষ দেখতে পাচ্ছি, এখানে কতগুলো ফিশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বড় ফিশ আর কিছু হচ্ছে ছোট ফিশ, আর এখানে আমরা কিছু সবুজ শ্যাওলা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন আমরা বলবো যে কোনটা ঠিক কাকে খায়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, সবুজ শ্যাওলা কে খায়? ছোট মাছ। আর ছোট মাছকে কে খায়? বড় মাছ। বড় মাছকে খায় হচ্ছে মানুষ। ওকে, আচ্ছা। নেক্সট দেখো, এখানে বলা হয়েছে যে খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করেই কিন্তু মূলত একটা খাদ্য শৃঙ্খল তৈরি করা হয়েছে। তার মানে দেখো, একটু খেয়াল করো, আমরা এখানে যেই ছকটা দেখতে পাচ্ছি সুন্দর, কে কাকে খাচ্ছে, সো এটা একটা খাদ্য শৃঙ্খল। বুঝতে পারছো? আচ্ছা, প্রবাহ চিত্রটিতে দেখা যায় পরিবেশের জীবগুলো খাদ্য গ্রহণের বিবেচনায় পরস্পর সম্পর্কযুক্ত। একটি খাদক অন্য প্রাণীর কাছে খাদ্য হিসেবে বিবেচিত হয়। তার মানে একটা আরেকটাকে কী করছে? খেয়ে নিচ্ছে। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।